শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। সবসময় আমরা কথা বলি বিভিন্ন রকম রোগ বালাই বা অসুখ নিয়ে। আজকে আমরা কথা বলবো একটা শিশুর বেড়ে ওঠার জন্য যেন অসুখ না হয়, রোগ বালাই থেকে যেন প্রিভেন্ট করতে পারি, সেজন্য কিভাবে স্বাস্থ্যগত পরামর্শ পেতে পারি সে বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন ডাক্তার আফতাব ইউসুফ রাজ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার। স্যার প্রথমে আমরা জানতে চাই, আপনি তো পেডিয়াট্রিক্স এবং নিওনেটোলজি হিসেবে আছেন এবং নবজাতক এবং শিশু বিশেষজ্ঞ। নবজাতক অর্থাৎ প্রথম দিনের 28 দিন পর্যন্ত। তো প্রথম দিনের বাচ্চাটা আসলে কি পরামর্শ নিয়ে তার যাত্রাটা শুরু করবে, সেখান থেকে শুরু হয় আপনার কাছে দেখানো। সো এই বিষয়ে একদম একদিনের বাচ্চা যেন পরবর্তীতে বেড়ে উঠতে গেলে ভালো থাকে, সব সময় রোগ তো হতেই পারে কিন্তু প্রিভেন্ট করতে পারে, সে বিষয়ে যদি একটু ছোট করে পরামর্শ দেন। তুমি সুন্দর করে তোমার ভূমিকায় বলেছো যে আজকে আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক শিশুদের অসুখ বিসুখ নিয়ে কথা বলবো একটু পরে, কিন্তু প্রথমে হচ্ছে যে প্রিভেন্টিভ হেলথ, প্রতিষেধক। এখন বলা হয় যে প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। তা নবজাতক বিশেষজ্ঞ হিসাবে শিশুর কিন্তু খাদ্যাভ্যাসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এই খাদ্যাভ্যাসটা কিন্তু শুরু হয় শিশু জন্মের সঙ্গে সঙ্গে এবং ডে 1 থেকে। এবং তখন কি, তখন হলো একটাই মাত্র খাবার, সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক, মানে মায়ের দুধ। মায়ের দুধের কিন্তু কোনো বিকল্প নাই, এবং মায়ের দুধের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, মায়ের দুধের মধ্যে এমন কিছু প্রোটিন আছে, ফ্যাট আছে, এমন কিছু এলিমেন্ট আছে যেটা অন্য কোনো খাবারে পাওয়া যাবে না। এবং সেই এলিমেন্টের মধ্যে একটাকে বলা হয়, এখন এটাকে নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, HMO। এই HMO এলিমেন্টটা মায়ের দুধে পর্যাপ্ত পরিমাণে আছে, এবং এটা শিশুর হেলথ, ভবিষ্যৎ শিশুর কী ধরনের বেড়ে উঠবে, কীভাবে তার স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা স্ট্রং হবে ভবিষ্যতে তার, এখন বলা হয় যে মানে নিউনেটাল অরিজিন অফ অ্যাডাল্ট ডিজিজ। আমি যে ভবিষ্যতে যখন আমি বড় হয়ে উঠবো, আমার যখন 17-18 বছর হয়ে আমি যখন একটা অ্যাডাল্ট হব, তখন আমার স্বাস্থ্যটা কতটা ভালো থাকবে সেটার বীজ কিন্তু রোপণ হবে জন্মের পরপর। হ্যাঁ, এবং সেই বীজটা হচ্ছে HMO। এটাকে আমরা মেডিকেল টার্মে বলি হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইড। এই এলিমেন্টটা ব্রেস্ট মিল্কে পর্যাপ্ত পরিমাণে আছে। এখন স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, এটার ভূমিকাটা কি? হ্যাঁ, এইটার ভূমিকাটা হচ্ছে গাট হেলথ, HMO এবং গাট হেলথ, মানে আমার নবজাতক বাচ্চার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে হবে, এবং গাট হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গাট হেলথ কেন ইম্পর্ট্যান্ট? এখন বলা হয় যে একটা পরিপাকতন্ত্রের কী ভূমিকা, এগুলো কিন্তু সব নতুন কনসেপ্ট চলে আসতেছে। হ্যাঁ, এবং তুমি শুনে আশ্চর্য হবা যে এই পরিপাকতন্ত্রকে বলা হয় সেকেন্ড ব্রেন। আমাদের মেইন ব্রেনটা তো হচ্ছে যে মস্তিষ্ক। হ্যাঁ, এবং এটাকে বলা হয় সেকেন্ড ব্রেন। মানে সেকেন্ড ব্রেন কেন বলা হচ্ছে, যে গাট হেলথের উপর মেন্টাল হেলথ একদম পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আমার যদি পরিপাকতন্ত্র ভালো না থাকে, আমার যদি ডাইজেশন ভালো না হয়, আমার যদি পরিপাকতন্ত্র হেলদি না থাকে, আমার ব্রেন ঠিকমতো ফাংশন করবে না, মেন্টাল হেলথটা পোর হবে। সুতরাং শিশুর বেড়ে ওঠা, যেমন তার ওয়েলবিং, যেটার মধ্যে যেরকম তার ওয়েট গেইন একটা ব্যাপার আছে, তার পুষ্টি, তার ওজন ঠিকমতো বাড়ছে কিনা, এর পাশাপাশি তার কগনিটিভ হেলথ, হ্যাঁ, তার মেন্টাল হেলথ, তার বেড়ে ওঠার মধ্যে তার গাট হেলথ এবং মেন্টাল হেলথ মধ্যে সমন্বয় আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু এখন অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এই HMO, যেটা ব্রেস্ট মিল্ক, বুকের দুধের মধ্যে যে HMO আছে, এইটা নবজাতকের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে, পরিপাকতন্ত্রের হজম ক্ষমতাটা, ডাইজেশনটাকে ঠিক রাখতে একটা বিশেষ ভূমিকা পালন করে। কেন এটা? আমরা কিন্তু সবাই যখন জন্মগ্রহণ করি, আমাদের পরিপাকতন্ত্রে কিছু ব্যাকটেরিয়া থাকে। তা আমাদের একটা ধারণা আছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, এগুলা মানে সব ব্যাকটেরিয়াই বোধহয় খারাপ, হ্যাঁ, বা মানে যেটা হেলদি ব্যাকটেরিয়া না, আনহেলদি। কিন্তু আমাদের যখন জন্মগ্রহণ আমরা করি, আমরা প্রচুর পরিমাণে কিন্তু হেলদি ব্যাকটেরিয়া আমাদের পরিপাকতন্ত্রে থাকে, গাটে থাকে। শুধু ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, ফানজাই থাকে। এই হেলদি ব্যাকটেরিয়াকে গ্রো করতে হবে। যদি হেলদি ব্যাকটেরিয়াটা আমাদের শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে আনহেলদি ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো, যে ভাইরাসগুলো, যে ফানজাইগুলো আমাদের রোগ মানে সৃষ্টি করে,
ওই ব্যাকটেরিয়াগুলো আপার হ্যান্ড নিতে পারবে না, সেগুলোর পরিমাণ কমে যাবে। এবং এইচএমও ওটাই করে, ব্রেস্ট মিল্কের মধ্যে যে এইচএমওটা আছে ওটাই আমরা যে হেলদি ব্যাকটেরিয়া নিয়ে জন্মগ্রহণ করি ওই হেলদি ব্যাকটেরিয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেয় এবং হেলদি ব্যাকটেরিয়াটা যেন ঠিকমতো কাজ করতে পারে। হ্যাঁ, এবং এই হেলদি ব্যাকটেরিয়ার কিছু নাম আছে, যেমন একটা হচ্ছে ডাইফিডোব্যাকটেরিয়াম। হ্যাঁ, যে এই ডাইফিডোব্যাকটেরিয়ামটা আমাদের গাট হেলথটাকে মেনটেন করে। তো কীভাবে মেনটেন করে? যখন আমরা শিশুকে প্রথম দিন থেকে আমরা বুকের দুধটা এনশিওর করি যে বুকের দুধের মধ্যে যে এইচএমওটা আছে ওইটা পরিপাকতন্ত্রে গিয়ে ওটার উপরে এই যে সুস্থ ব্যাকটেরিয়া, যে হেলদি ব্যাকটেরিয়ার কথা বললাম, ওইটা ওই এইচএমওর উপরে কাজ করে, ওই এইচএমওটাকে ডাইজেস্ট করে। হ্যাঁ, কিন্তু হেলদি ব্যাকটেরিয়া যদি না থাকে, আমাদের যদি পরিপাকতন্ত্রে আনহেলদি ব্যাকটেরিয়াটা যদি বেশি সংখ্যায় থাকে, তখন এইচএমওটাকে আমরা ইউজ করতে পারি না, ইউটিলাইজ করতে পারি না, তখন এইচএমওটাকে প্রপারভাবে আমরা ব্যবহার করতে পারি না। সুতরাং এইচএমওটাকে, বুকের দুধের এইচএমওটাকে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হলে আমাদের গাটে হেলদি ব্যাকটেরিয়ার পরিমাণটাকে বাড়াতে হবে। এবং হেলদি ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়বে কীভাবে? যদি আমরা বুকের দুধের শুরু করি এবং বুকের দুধের ওই এইচএমওটাও হেলদি ব্যাকটেরিয়াটাকে বাড়াতে সাহায্য করে। এবং যখন এইচএমও এবং হেলদি ব্যাকটেরিয়া পারস্পরিক একসাথে কাজ করে, তখন একটা জিনিস তৈরি হয় আমাদের পরিপাকতন্ত্রে, সেটাকে বলে বিউটাইরেট। বিউটাইরেট এটা একটা হেলদি ব্যাকটেরিয়া এইচএমওর মধ্যে মিশ্রণের ফলে তৈরি হয়। এবং বিউটাইরেটটা কী হয়? আমাদের পরিপাকতন্ত্রে আমরা এটাকে অ্যাবজর্ব করি। আমাদের পরিপাকতন্ত্রের ভিতরে কোষ আছে, ওই কোষের মধ্যে গিয়ে আমাদের যে পরিপাকতন্ত্র আছে, পরিপাকতন্ত্রের যে সেলগুলো আছে, ওই সেলগুলো যেন ঠিকমতো কাজ করতে পারে, আমাদের ডাইজেশন পাওয়ারটা যেন ঠিকমতো থাকে। এবং বিউটাইরেটটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে যে আমাদের সবসময় আমাদের শরীরের মধ্যে তো বাতাস থেকে যে আনহেলদি ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকছে, তো ওইগুলো যেন শরীরের মধ্যে আমাদের পরিপাকতন্ত্র দিয়ে শরীরের ভিতরে না ঢুকতে পারে। আমাদের কিন্তু গেট যে দরজা কিন্তু আমাদের তার মানে ইমিউনিটিটাকেও বাড়ানো অবশ্যই, এবং আমাদের দরজা কিন্তু পরিপাকতন্ত্র। আমরা যদি পরিপাকতন্ত্রটাকে হেলদি রেখে ওইখানেই যদি আনহেলদি ব্যাকটেরিয়া, যে জীবাণুগুলো আছে যেগুলো আমাদের শরীরে অসুখ সৃষ্টি করে, ওগুলো যদি ওখানে আমরা ব্লক করে দিই, তাহলে কিন্তু ওটা আমাদের শরীরের ভিতরে আসতে পারবে না। ভিতরে কীভাবে আসে? পরিপাকতন্ত্র থেকে আমাদের ব্লাড সার্কুলেশনে চলে আসে। যখনই কোনো টক্সিক পদার্থ, দূষিত পদার্থ আমাদের রক্তের মধ্যে যায়, তখনই তো আমাদের মধ্যে রোগের সৃষ্টি হয়। সুতরাং এখন বলা হচ্ছে যে তোমাকে প্রথম দরজাটাকেই ক্লোজ করে দিতে হবে, এন্ট্রি পয়েন্টটাকে ক্লোজ করে দিতে হবে। এন্ট্রি পয়েন্টটা কি? এন্ট্রি পয়েন্টটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। ওইখান দিয়ে যদি আমরা এন্ট্রিটা বন্ধ করে দিতে পারি, তাহলে আমরা আমাদের শরীরে অসুখ বিসুখের হার অনেক কমে যাবে। এবং দেখো, এখানে কিন্তু তোমার কোনো ওষুধ লাগছে না, তুমি শুধু বুকের দুধের মধ্যে যে এইচএমওটা আছে, হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইড, এবং ওই এইচএমওটাই আমরা জন্মের সময় যে সুস্থ ব্যাকটেরিয়া, হেলদি ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে জন্মগ্রহণ করি, ওই হেলদি ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে সাহায্য করে। হেলদি ব্যাকটেরিয়াগুলো আবার এইচএমওর সাথে একসাথে মিলে বন্ধুসুলভ আচরণ করে বিউটারেট তৈরি করে। এই বিউটারেটটাই হচ্ছে আমাদের ওই দরজাটাকে ক্লোজ করে দেয়, যেন দূষিত পদার্থ, দূষিত ব্যাকটেরিয়া শরীরের মধ্যে ঢুকতে না পারে। স্বাস্থ্যভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে ওঠার জন্য এটা যেমন দরকার, এবং ইমিউনিটি বাড়িয়ে প্রিভেন্টিভ হেলথটাকেও এনশিওর করে। অবশ্যই এই জায়গাতেই এসে স্যার একটা কোশ্চেন থাকছে, অনেক মাদের তো এই ব্রেস্টফিড করাতে পারে না, যথেষ্ট পরিমাণে তৈরি হয় না। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? যেই মার ব্রেস্টফিডটা বাচ্চাটা পাচ্ছে না, সেক্ষেত্রে কিভাবে? এখন হচ্ছে কি, তোমার ধরো বলা হয় যে কোনো মাই কিন্তু বুকের দুধ খাওয়াতে চায় না, এরকম কোনো মা তুমি পাবে না। এবং বলা হয় যে মাদের মানসিকভাবে যখনই একটা মা প্রেগনেন্ট হবে, হ্যাঁ, যে 9 মাস বা 10 মাস ওই সময়, তখনই কিন্তু মাকে কাউন্সেলিং করতে হবে। এবং ব্রেস্ট মিল্কের তার উপকারিতা সম্বন্ধে, ব্রেস্ট মিল্ক, বুকের দুধ বাচ্চাদের কি কি শরীর গঠনে ভূমিকা রাখে, এই যে একটা ব্রেন প্রাইমিং বলা হয়, যে মেন্টাল একটা প্রাইমিং, তখন কিন্তু দেখা যায় যে আমি যদি ধরো বাচ্চা হলো, সঙ্গে সঙ্গে মাকে যদি বলে আপনি বুকের দুধ শুরু করেন, তখন কিন্তু মেন্টাল প্রাইমিংটা হয় না। সুতরাং প্রেগনেন্সির শুরু থেকেই মাকে কাউন্সেলিং করতে হবে, মাকে বুকের দুধের উপকারিতা যে বইগুলো আছে, স্বাস্থ্যমূলক যে বইগুলা, বুকের দুধ খেলে কি আমরা উপকার পাই, এইগুলোর ব্যাপারে মা যদি পড়াশোনা করে এবং সবসময় যদি চিন্তা করে না আমার বাচ্চা হওয়ার পরপরই আমাকে বুকের দুধের যে অমূল্য একটা ভূমিকা আছে স্বাস্থ্য গঠনে, তাহলে কিন্তু আসলে এটাই দেখা গেছে যে যদি আমি
প্রেগনেন্সির সময় মাটাকে কাউন্সিলিং করি প্রপারলি, তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক ফেইলিয়ার যেটা বলি, যে বুকের দুধ আসছে না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না, এইটার কিন্তু মানে প্রপোর্শনটা অনেক কমে যায়। হ্যাঁ, তারপরেও বিভিন্ন কারণে মারও তো অনেক সময় অসুখ বিসুখে ভোগে, সেই সমস্ত কারণে অনেক সময় পর্যাপ্ত বুকের দুধ আসে না, তখন তো সাপ্লিমেন্ট করতেই হবে। তবে এখন যেটা অত্যন্ত সুখবর হচ্ছে যে বিভিন্ন ফর্মুলা মিল্ক যেগুলো আছে, তারা ওই বুকের দুধের মধ্যে, যেটা আমি বললাম শুরুতেই, HMO, ওরা HMO আর্টিফিশিয়ালি তৈরি করছে। হ্যাঁ, আর্টিফিশিয়ালি তৈরি করে ওই HMOটাকে দিয়ে ফর্মুলা মিল্কটাকে তারা ফর্টিফাইড করছে। যদিও বুকের দুধের মতো ওই পরিমাণে পাওয়া যাবে না, বাট কিছুটা হলেও তারা এখন, আগে তো HMO ফর্টিফাইড ফর্মুলা মিল্ক ছিল না, এখন এই HMOটার ইম্পর্টেন্স বুঝে এখন মিল্ক কোম্পানিগুলা বিভিন্ন ফর্মুলাকে HMO ফর্টিফাইড করছে। তারপর কিছুটা হলেও বুকের দুধ কিছুটা কম পেলেও সাপ্লিমেন্টেশন ফর্মুলার মাধ্যমেও HMO সাপ্লিমেন্টেশন পাচ্ছে। এই যে স্যার বললেন যে কিছুটা কম হলেও, আসলে সব মাদের কাছেই বাচ্চারা তো পর্যাপ্ত হয় না, মানে খেলেও মনে করে যে যথেষ্ট হচ্ছে না, কতটুকু পেলে আসলে যথেষ্ট হচ্ছে, একটু যদি গাইডলাইন পাওয়া যায়। কারণ দেখা যায় যে ব্রেস্ট ফিডও করছে, আবার সাপ্লিমেন্টটাও ফর্মুলাটাও খাওয়াচ্ছে, এই ক্ষেত্রে স্যার পরামর্শটা কি? একটা বাচ্চা তোমার আসলে ওইভাবে মেজার করা একটু ডিফিকাল্ট, আমরা ইনডাইরেক্ট মেজার বলি। হ্যাঁ, একটা বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কিনা আমরা দুটো জিনিসের উপর মেইনলি জোর দিই, যেমন তার ওয়েট গেইনটা ঠিকমতো হচ্ছে কিনা। এক্স্যাক্টলি, হ্যাঁ, যদি ওয়েট গেইনটা ঠিকমতো হয়, তার ন্যাচারালি তার মানে পুষ্টি পাচ্ছে। আরেকটা হচ্ছে যে নবজাতক এবং 6 মাসের নিচের বাচ্চাদের আমরা ইউরিনটাকে খুব ইম্পর্টেন্ট দিই। হ্যাঁ, যদি পর্যাপ্ত ইউরিন করে, প্রস্রাবটা যদি পর্যাপ্ত পরিমাণে হয়, তাহলে বুঝতে হবে যে ও ইনটেকটা ঠিক আছে, বুকের দুধ বা ফর্মুলা যেটা ও প্রচুর পরিমাণে পাচ্ছে। এবং প্রশ্ন আসতে পারে, তাহলে পর্যাপ্ত বলতে কি বুঝে, পর্যাপ্ত ইউরিন বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, প্রথম 2-3 মাস আমরা বলি যে একটা বাচ্চা 24 ঘন্টায় কমপক্ষে 5 থেকে 6 বার তাকে ইউরিন পাস করতে হবে। হ্যাঁ, স্টুলটা অতটা ইম্পর্টেন্ট না, অনেক সময় দেখা যায় যে যারা বুকের দুধের বাচ্চারা অনেক সময় 3-4 দিন স্টুল পাস নাও করতে পারে, বাট ইউরিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউরিনটা ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে আমরা ওয়েট গেইনটা দেখি। ওকে, এক্ষেত্রে স্যার অনেক সময় দেখা যায় যে খুব কনস্টিপেটেড হয়ে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে পাতলা পায়খানার কমপ্লেন নিয়ে আসছে, এই পরামর্শটা একটু যদি। এটা তুমি ভালো কথা বলেছো, এটা খুবই, আমরা চেম্বারে এই সমস্যা নিয়ে অনেকেই আসে, আসলে এটা কোনো সমস্যা না, কিন্তু বাবা মা তো নতুন প্যারেন্টস তারা। হ্যাঁ, বুকের দুধের বাচ্চাদের 2 ধরনের স্টুল হয়, 2 ধরনের স্টুল হয়। একটা হচ্ছে যে কোনো বাচ্চারা 3-4 দিন, 5 দিন, 7 দিনও স্টুল পাস নাও করতে পারে, এতে প্যারেন্টসরা ওয়ারিড হয়ে যায় যে স্বাভাবিক, 1 দিন 2 দিন স্টুল পাস না করলেই তো পেটে গ্যাস ফর্ম করে, বিভিন্ন ধরনের ডিসকমফোর্ট হয়। সেই ক্ষেত্রে আমরা বলি যে এই যদি 2-3 দিন হাগু নাও করে, ওতে প্যানিক হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা বিভিন্ন এক্সারসাইজের কথা বলি, টাইমিংয়ের কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো যদি প্রপারলি করা হয়, তাহলে কিন্তু অনেক সময় বাউল মুভমেন্টটা ইজি হয়ে যায়। এর পাশাপাশি অনেক সময় যদি খুবই ডিসকমফোর্ট, বাচ্চা গ্যাস ফর্ম হচ্ছে, অনেক স্টুলটা পাস হচ্ছে না দেখে বাচ্চাও খুব অসুস্থতা ভোগ করছে, দেন আমরা মাঝে মাঝে গ্লিসারিন সাপোজিটর ইউজ করতে বলি। এটা হচ্ছে এক গ্রুপ অফ বাচ্চা, তাদের হাগুটা একটু ডিলে হয়, 2-3 দিন, 4 দিন, 5 দিন, শক্ত হয়, অনেক সময় স্টিকি, আঠালো হয়। হ্যাঁ, আরেক ধরনের বাচ্চা আছে যে বুকের দুধের বাচ্চা, যারা দিনে 15-16 বার স্টুল পাস করছে, এটাকেও অনেকে মনে করে যে আমার বাচ্চা হয়তো ডায়রিয়া হয়ে গিয়েছে বা আমাশা হয়েছে। হ্যাঁ, আমাশা হয়েছে। সুতরাং এখান থেকে কিন্তু অনেক আমরা দেখি যে খুব মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক হয়। হ্যাঁ, দেখা গেলো যে এটাকে অনেকে ডায়রিয়া মনে করে, বাবা মাও ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক কিনছে। আমাদের দেশে তো তোমার তো আর প্রেসক্রিপশন লাগে না অ্যান্টিবায়োটিক কিনতে। হ্যাঁ, আমি গিয়ে বললাম ফার্মেসিতে, বা ফার্মেসির যারা ওষুধ সেল করে তারাও বড় ডাক্তার, তারাও অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। শুধু আমি মা বাবাকে বলবো যে এই ব্রেস্ট মিল্ক ডায়েট, অনেক এই ধরনের আমরা টার্ম মাঝে ইউজ করি। যদি বাচ্চা প্লেফুল থাকে, যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে, পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকে সাক করে খাচ্ছে, সেইখানে 15-16 বার পায়খানাও কোনো ওয়ারি করার কিছু নাই। কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদি কালারটা মোটামুটি ইয়েলো থাকে, আর যদি পানির পরিমাণটা খুব বেশি না হয়। হ্যাঁ, বুকের দুধের বাচ্চাদের কিন্তু একটু ফেনা ফেনা, ছাকরা ছাকরা, একটু ওয়াটারি হতে পারে। হ্যাঁ, কিন্তু যদি খুব বেশি পানি না যায়, আর যদি কালারটা ইয়েলো থাকে, বাচ্চা যদি শারীরিকভাবে খুব প্লেফুল থাকে, তাহলে 10 বার, 12 বার, 15 বার পায়খানাতেও ওয়ারি করার কিছু নেই, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং এটা আস্তে আস্তে আবার নর্মালেও চলে আসে। হ্যাঁ, আর যদি এরকম করেও,
তাতেও খুব একটা অসুবিধা হয় না বাচ্চাদের, ডিহাইড্রেশনের সম্ভাবনাটা কম। ওকে, এক্ষেত্রে আবারও আমি ধারাবাহিকভাবে যে পায়খানার রংটা বলছেন স্যার হলুদ হলে ঠিক থাকবে, সো আমরা প্রথম দিনের বাচ্চা থেকে একটা গাইডলাইন পেলাম, 3-4 দিন পরের বাচ্চাদের খুব কমনলি একটা জন্ডিসের প্রবণতা দেখা যায় এবং এটাও নিয়ে অনেক মানে বাবা মা তো নতুন বাবা মা যেহেতু তারা প্যানিক করে ফেলে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। জন্ডিস তো আসলে আমি আরেকটু বলি যে মানে পায়খানার রং যেটা বললাম সেটা প্রথম 3-4 দিন 5 দিন তো অনেক বাচ্চাদের মেকোনিয়াম বলে, একটু ব্ল্যাক হয়, ওটা পরে ট্রানজিশন হয় আস্তে আস্তে ব্ল্যাকিশ ইয়েলো থেকে ইয়েলো হয়ে যায়, মাঝে মাঝে গ্রিনিশও হতে পারে, বাট গ্রিনিশ হলেও খুব একটা চিন্তার কিছু নাই যদি পারসিস্টেন্টলি গ্রিন না হয়। যে দিনের পর দিন গ্রিন স্টুল হচ্ছে, তখন আমরা অনেক সময় স্টুলটা রুটিন এক্সামিনেশন করি, কিন্তু মাঝে মাঝে হলুদ পায়খানার সাথে মাঝে মাঝে অকেশনালি একটু গ্রিন স্টুল হচ্ছে, এটাও চিন্তার কিছু নাই। হ্যাঁ, নিউনেটাল জন্ডিসটা যেটা আমরা বলি, এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল জন্ডিস। হ্যাঁ, এটা নবজাতকদের যারা পূর্ণ বয়স্ক তাদেরও হতে পারে, টার্ম বেবিদেরও হতে পারে, প্রিটার্ম বেবিদেরও হতে পারে। তবে প্রিটার্ম বেবিদের এই নবজাতকের যে জন্ডিসটা ফিজিওলজিক্যাল জন্ডিস, সেটা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। এটা লিভারের কিছু এনজাইম থাকে, ওই এনজাইমের অভাবে হয়। এটা খুবই ট্রানজিয়েন্ট, খুবই মানে অল্প সময়ের জন্য থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই জন্ডিসটা আস্তে আস্তে চলে যায়। তবে যেটা হচ্ছে যে সান এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সান এক্সপোজার যদি আমি প্রতিদিন 20 থেকে 30 মিনিট বাচ্চাকে রোদে রাখি, তাহলে এই জন্ডিসটা অনেকটা কমে আসে। এবার পাশাপাশি সান এক্সপোজারের আরেকটা উপকারিতা হচ্ছে যে ভিটামিন ডি। হ্যাঁ, এখন কিন্তু আমরা প্রচুর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাচ্ছি, কারণ আমাদের বাচ্চারা কিন্তু এখন ঘরের মধ্যে আবদ্ধ থাকছে, তারা বিভিন্ন ডিভাইস মানে বাইরের সান যে ন্যাচারাল সানের যে এক্সপোজারটা ওটা পাচ্ছে না। সুতরাং ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটাকেও প্রিভেন্ট করার জন্য আমাদের যে সান যে বারটা আমরা বলি সানবাদ দিতে 15-20 মিনিট 30 মিনিট, এটা ফিজিওলজিক্যাল জন্ডিসটা কমাতেও সাহায্য করবে। ভিটামিন ডিটা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ব্লাডের মধ্যে ভিটামিন ডিটা রাখবে, যার ফলে বোন গ্রোথটাও বাচ্চাদের ভালো হবে। ওকে, তবে কোনো কোনো ক্ষেত্রে জন্ডিসটা বেড়ে যায় বিভিন্ন কারণে। মায়ের যদি ব্লাড গ্রুপ ও থাকে, বাচ্চার এ অথবা বি থাকে, ব্লাড গ্রুপ মিসম্যাচ যদি থাকে, অনেক সময় এমনিও ফিজিওলজিক্যাল জন্ডিসটাও কোনো কারণ ছাড়াই বেড়ে যেতে পারে। ধরো 10% কেসে আমরা তখন ভর্তি করে ফটোথেরাপি যেটা বলা হয়, ফটোথেরাপি দেওয়া হয়, তখন জন্ডিসটা কমে আসে। এক্ষেত্রে স্যার আমার মানে সবসময় পরামর্শ দিই, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা মারা একটু অবহেলা করে যে না বাচ্চা তো ভালোই আছে, কিন্তু একজন চিকিৎসকের কাছে প্রথম এই 1-2 দিনের দিকে একজন একটু ডাক্তারের সাথে পরামর্শ করে বাচ্চাটা সুস্থ আছে কিনা, কারণ অনেক সময় ডেভেলপমেন্টাল কোনো অ্যানোমালিসও থাকতে পারে যেটা আর্লি ইন্টারভেনশন করলে হয়তো ভালো রেজাল্ট পাওয়া যাবে। আরেকটা জিনিস স্যার আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা ব্রেস্ট ফিড নিয়ে কথা বললাম, 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডের কথা যেটা বলে, সেটার তাহলে গুরুত্ব মানে আছে, এর সাথে সাপ্লিমেন্ট কোনো কিছু দরকার নেই? না, 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক করতে পারলে তো খুবই ভালো, দ্য বেস্ট, কিন্তু কোনো কিছু কিন্তু রিজিড না। ধরো এখন মা তার সর্বোচ্চ চেষ্টা করছে বুকের দুধ খাওয়াতে, হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, মায়ের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও। সেই ক্ষেত্রে বলবো যে যদি মারা যদি স্ট্রেসে থাকে, মেন্টাল স্ট্রেসে থাকে, তাহলে কিন্তু বুকের দুধের প্রোডাকশনটা কমে আসবে। শুধু মাকে রিল্যাক্স থাকতে হবে, মাকে পজিটিভ থাকতে হবে, এবং মাকেও কিন্তু একটা পজিটিভ এনভায়রনমেন্টে রাখতে হবে। যেটা আমি একটু আগেও বলেছি, প্রেগনেন্সির সময় মায়ের কিন্তু ফিজিক্যাল হেলথ যেরকম ইম্পর্টেন্ট, মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং মাকে কমফোর্ট দিতে হবে, প্রেগনেন্সির সময় কমফোর্ট দিতে হবে। যারা আশেপাশে থাকে, মায়ের খুব কাছাকাছি থাকে আত্মীয় স্বজন, হাজব্যান্ডের তো বিশাল ভূমিকা আছে, এবং তাকে পজিটিভ থিঙ্কিং, ব্রেস্ট মিল্কের ব্যাপারে যে পজিটিভ তাকে পড়াশোনা করানো, হ্যাঁ, যার ফলে তার ব্রেন প্রাইমিংটা হয়। এবং বাচ্চা হওয়ার পরেও কিন্তু মাদের ওই পজিটিভ এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শিশুকালে নবজাতকদের খাদ্যাভ্যাস নিয়ে বা কি কি অসুখ থেকে প্রিভেন্ট করতে পারে ব্রেস্ট মিল্ক, আমরা স্যার এটা তো প্রতিষেধক হিসেবে অনেক বড় একটা ভূমিকা রাখে, কিন্তু সাথে সাথে আমাদের বিভিন্ন রকম ভ্যাকসিনটাও তো এই সময় নিয়ে নিতে হয়, এর গুরুত্বটা কতখানি? হ্যাঁ, ইমিউনাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশের সরকার কিন্তু ইমিউনাইজেশন প্রোগ্রাম এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। হ্যাঁ, আমরা কিন্তু ইমিউনাইজেশনে অত্যন্ত ভালো ভূমিকা রাখছি, এবং ব্রেস্ট মিল্ককে কিন্তু বলা হয় যে ফার্স্ট টিকা, তুমি জানো হয়তো, তাই না? তো ব্রেস্ট মিল্ককে তো প্রথম যদি আমরা ইনশিওর করতে পারি, এটা একটা ইমিউনাইজেশনের ভূমিকা পালন করে। আর যেটা হচ্ছে তোমার ফর্মাল ইমিউনাইজেশন, হ্যাঁ, এবং যেটা হচ্ছে ইপিআই তো আমাদের দিতেই হবে, এটা তো মাস্ট, এবং এটা আমরা
সাধারণত বলি যে 45 ডেজের মধ্যে শুরু করতে হয়, এবং তারপরে 6 মাস পরে বা 6 মাসের আগে আমরা কিছু নন ইপিআই ভ্যাকসিন আছে যেটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ওগুলো যেমন রোটাভাইরাস ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্লু ভ্যাকসিন যেটা আমরা বলি, যেটা 6 মাস পরে আমরা দিয়ে থাকি। বড়দেরও যেটা আমরা অ্যাডভাইস করছি এখন ওটা 6 মাস পরে, কারণ আমাদের দেশে আসলে ঠান্ডা কাশির প্রবণতা তো খুব বেশি, এবং বিকজ অফ এনভায়রনমেন্ট, ধুলাবালি, এনভায়রনমেন্টাল পলিউশন, অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে, জেনেটিক্যালি অনেক বাচ্চা ঠান্ডা কাশি প্রবণতা পেয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে ফ্লু ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেনিনজাইটিস ভ্যাকসিন আছে, সেটা আমরা 1 বছর আগে দিয়ে থাকি। 1 বছর পরে আবার কিছু ভ্যাকসিন আছে, যেমন হেপাটাইটিস এ, চিকেন পক্স ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন। আজকাল বাচ্চারা প্রচুর বাইরের খাবার অভ্যস্ত হয়ে যাচ্ছে না, টাইফয়েড ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইফয়েডের কিন্তু এখন বেশ আমরা প্রবণতা দেখতে পাচ্ছি। সুতরাং ইমিউনাইজেশন বুকের দুধ জন্মের পর দেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে 45 ডেজের মধ্যে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রামটা শুরু হয়। আর যেটা আমি বলছিলাম যে আমাদের পরিপাকতন্ত্র বা গাট হেলথ, ওকে আমি তো কিছুক্ষণ আগে বলেছি যে এটা সেকেন্ড ব্রেন আমাদের। আরেকটা বলা হয় যে আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু পরিপাকতন্ত্রের বিশাল ভূমিকা। আমাদের যে ইমিউন সেলগুলো আছে শরীরে, যে আমাদের ম্যাক্রোফেজ, তারপরে নিউট্রোফিল, ইমিউন টি সেল, বি সেল, আমরা বলি ইমিউন সেল, এগুলা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রে প্রচুর পরিমাণে আছে, এবং বলা হয় যে 70% অফ আওয়ার ইমিউন সেল, টি সেল, বি সেল, ম্যাক্রোফেজ, এগুলো সব আমাদের পরিপাকতন্ত্রে আছে। সুতরাং এটাকেও বলা হয়, সুতরাং পরিপাকতন্ত্রটা ইমিউনিটির পাশাপাশি মেন্টাল হেলথ পাশাপাশি, এবং আমাদের যে হেলদি ব্যাকটেরিয়াগুলো পরিপাকতন্ত্রের মধ্যে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে ওভারঅল আমাদের কিন্তু মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এবং ফিউচার ওয়েলবিং এগুলো কিন্তু এনশিওর হয়। কিন্তু আমি আজকের এই আলোচনায় গাট হেলথটার উপর আমি বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি, যে একটা বলা হয় না তোমার গাট ফিলিং, হ্যাঁ, একটা কোনো কিছু বাজে ঘটনা ঘটবে, আমাদের কিন্তু গাট ওটা আগে সেন্স করতে পারে। আর মনে হয় না পেটে একটা মোচড় দিয়েছে, হ্যাঁ, যেটা বলা হচ্ছে একটা গাট ফিলিং। গাট ফিলিংটা কিন্তু এটা একটা সায়েন্টিফিক কিন্তু একটা বেসিস আছে। যখনই আমার গাটটা মানে খুব একটা ভালো বিহেভ করছে না, তখনই কিন্তু আমাদের মেন্টাল হেলথটা কিন্তু এফেক্ট হবে। হ্যাঁ, সেজন্য আমাদের মেন্টাল হেলথটাকে ঠিক রাখতে হলে আমাদের পরিপাকতন্ত্রকে ঠিক রাখতে হবে। খুবই মানে একদমই দুই মাত্রার দুইটা জিনিসের সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, গাট এন্ড ব্রেনের মধ্যে তোমার কমিউনিকেশন আছে, এবং নিউরাল কমিউনিকেশন, নার্ভ দিয়ে কমিউনিকেশন। হ্যাঁ, মানে গাট তোমার সিগন্যাল পাঠাচ্ছে ব্রেনকে, ব্রেন সিগন্যাল পাঠাচ্ছে পরিপাকতন্ত্রকে, এবং এটা বোথ ওয়ে কানেকশন, এবং এটা ভ্যাগাস নার্ভ দিয়ে কানেক্টিভিটিটা হচ্ছে। ওকে, এবং এটার মনে হয় আমরা একটা উদাহরণ পাই যে পরীক্ষার সময় আসলে আমাদের পেট কামড়ায়, বা যে এই যে ভালো প্রিপারেশন থাকলে আমাদের ডাইজেশনটা ভালো হয়। আর যদি আমরা টেনশন করি, খারাপ প্রিপারেশন থাকে, তখনই আমাদের গাটটা আনস্টেবল হয়ে যায়। গাটটা আনস্টেবল হলেই আমাদের মেন্টাল ফাংশনও প্রবলেম। স্যার, এই যে ছোটবেলার ক্ষেত্রে আপনি বললেন বিভিন্ন রকম অ্যাডেড ভ্যাকসিন, এই যে রোটা ভাইরাস ভ্যাকসিন, টাইফয়েডের ভ্যাকসিন, এগুলি তো বিভিন্ন জায়গা থেকে নিবেই। নিউমোনিয়ার ভ্যাকসিনের ক্ষেত্রেও একটা প্রচলিত, যেহেতু কোভিডের পরবর্তী সময় আমরা আছি, নিউমোনিয়াটাও একটা খুব ঝুঁকিতে থাকে। নিউমোকক্কাল ভ্যাকসিন এগুলি ভালো ভূমিকা রাখে, বাট এটার সাথে আমি ফ্লু ভ্যাকসিনের উপর বেশি জোর দিচ্ছি, কারণ আমাদের বাচ্চাদের বিশেষ করে, আর ওল্ডার এজ গ্রুপ যারা অ্যাবভ 50, তাদের কিন্তু ভাইরাল মানে ইনফেকশনটা বেশি হয়, কারণ মাদারের হেলথের উপর ডেফিনেটলি বাচ্চার হেলথ ডিপেন্ড করে। সুতরাং ভাইরাল ইনফেকশনটা আমরা কিন্তু নিউমোনিয়া বলতে মনে করি যে বোধহয় নিউমোনিয়া মানে ব্যাকটেরিয়া, সেটা কিন্তু একটু আমাদের মধ্যে রং কনসেপশন আছে, যে মেজরিটি কিন্তু ভাইরাল। শুধু আমরা যদি ভাইরাল ইলনেসটা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা কিন্তু প্রতি বছরই এরা কিন্তু স্ট্রেন চেঞ্জ করে। হ্যাঁ, এদের মিউটেশন হয়ে এই বছর যে টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে সর্দি কাশি হচ্ছে, পরের বছর কিন্তু আবার নতুন হবে। সুতরাং ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিনটা কিন্তু এভরি ইয়ার তোমার দিতে হবে। হ্যাঁ, যার ফলে যে নতুন স্ট্রেন হলেও তোমার ওই প্রোটেকশনটা তুমি পাবে। আমরা স্যার ভ্যাকসিন নিয়ে কথা বললাম, আমরা জানছি যে এই যে ছোটবেলা থেকে প্রোটেকশন নিয়ে আমরা বাচ্চাকে বাড়িয়ে তুলছি, এরপরও তো স্যার অসুস্থ হয়,
অসুস্থ হলে প্রথমেই আমরা কথা হয়েছে যে অযথা অ্যান্টিবায়োটিক শুরু করা যাবে না, স্পেশালি আনরেজিস্টার্ড চিকিৎসক বা অন্য কারো কাছ থেকে, বা আমার ভাগনার হয়েছে আমি নিজে খাওয়া শুরু করলাম, এগুলি না করে ডেফিনেটলি একজন চিকিৎসকের পরামর্শে শিশুর ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিকটা খুব র্যাশনালি ইউজ করাটা উচিত। এরপরও স্যার কেউ যদি অসুস্থ হয় সেক্ষেত্রে স্যার আমি বলছি না যে মানে চিকিৎসা পদ্ধতিটা কি, কিন্তু প্যানিক না হয়ে একজন বাবা মার কি করা উচিত? না, তুমি খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলতে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এখন তোমার যে হারে হচ্ছে, এবং WHO বলেছে যে নেক্সট প্যান্ডেমিক, একটা তো প্যান্ডেমিক আমাদের কোভিড হয়ে গেছে না, নেক্সট প্যান্ডেমিকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তুমি বিশ্বাস করতে পারবো না যে অ্যাজ এ নিউনাটোলজিস্ট, নিউবর্ন বেবি প্রথম 28 দিন 30 দিনের বাচ্চারা থার্ড জেনারেশন সেফট্রাক্সন, থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হচ্ছে। মানে এই পর্যায়ে, মানে এটা হলো বিকজ অফ অ্যাবিউজ অফ অ্যান্টিবায়োটিক, বিকজ অফ মিসইউজ অফ অ্যান্টিবায়োটিক, এবং বিনা কারণে আমরা কিছু হলো, আমি একটা সিম্পল উদাহরণ দিয়েছি, ফিভার, হ্যাঁ, মেজরিটি অফ দ্য ফিভার কিন্তু ভাইরাল ফিভার, এবং ফিভারটা কিন্তু কোনো অসুখ না, ফিভারটা হচ্ছে কিন্তু একটা উপসর্গ, হ্যাঁ, যে আমার শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া আসছে, আমার ইমিউনিটি ওই ভাইরাস ব্যাকটেরিয়াটাকে প্রতিহত করছে, এখান থেকে ইনফ্লামেশন বা প্রদাহ, এটার জন্য ফিভারটা আসছে। ফিভারটা কিন্তু তোমাকে ইন ওয়ান সেন্স ইন্ডিকেট করে তোমার ইমিউনিটি ইজ স্ট্রং। হ্যাঁ, তোমার যদি শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকে এবং তোমার যদি ফিভার না হয়, এটা কিন্তু ইন ওয়ান সেন্স তোমার ইমিউনিটি ইজ পুয়ার। যখনই তুমি তোমার ইমিউনিটি স্ট্রং থাকবে তখন তুমি ব্যাকটেরিয়া ভাইরাসের এগেইনস্টে তুমি একটা ফাইট করছো, এবং ফাইটের একটা সাইন হচ্ছে ইনফ্লামেশন, এবং দ্যাট ইজ বলা হচ্ছে ফিভার। সুতরাং একটা ভাইরাস, মেজরিটি কিন্তু ফিভার ভাইরাস দিয়ে হয়, একটা ভাইরাস যদি আমার শরীরে ঢোকে এটা 4 থেকে 5 দিন থাকবে। তুমি যদি 10টা অ্যান্টিবায়োটিকও দাও, নো রোল অফ অ্যান্টিবায়োটিক। তো এইখানে হয় কি, বাবা মাকেও দোষ দিয়ে লাভ নাই যে ফিভারটা 1 দিন 2 দিন খুব হাই ফিভার, এখন আমরা সিজনাল ফিভার খুব পাচ্ছি, 3, 4, 5ও হয়ে যাচ্ছে, ডেঙ্গুর একটা প্রকোপ এখন দেখা যাচ্ছে। সুতরাং ডেঙ্গি তো এখানে তো অ্যান্টিবায়োটিকে দেয়ার ইজ নো রোল। সুতরাং আমি বলি যে বাবা মাকে যে ফিভার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্যানিক না হয়ে, যে আমার বাচ্চা জ্বর হলো সঙ্গে সঙ্গে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। আমার টিচার ছিলেন প্রফেসর আকবর স্যার, উনি বলতেন যে ভাইরাল ফিভারটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলেও 5 দিন থাকবে, না দিলেও 5 দিন থাকবে। হ্যাঁ, সুতরাং দের ইজ নো রোল অফ অ্যান্টিবায়োটিক ইন ভাইরাল ফিভার। সুতরাং ফিভারের ম্যানেজমেন্টের মধ্যে আমি প্যারাসিটামল দেবো, বেশি জ্বর হয়ে গেলে আমি সাপোজিটর দেবো, ফ্লুইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চার যখন জ্বর হবে, জ্বরের সময় কিন্তু বাবা মা অনেক সময় হয়ে যায় যে খাচ্ছে না কেন, আমি তখন বলি যে আপনার আমার জ্বর হলো আমরা তো খেতে পারি না, তা বাচ্চা তো সেম, বাচ্চা তো দে আর অলসো দ্য হিউম্যান বিং, তারা তো রোবট না যে জ্বর হলো আমি আগের মতো একদম ঠিক মতো খাবো, তাই না? তো জ্বরে বাচ্চা কম খাবে, ইট ইজ এক্সপেক্টেড। সুতরাং আমাকে ফ্লুইডটা এনশিওর করতে হবে, কারণ জ্বর হলে পর ডিহাইড্রেশন হওয়ার একটা চান্স থাকে, পানি শূন্যতা হওয়ার। তো ফ্লুইড বলতে আমি শুধু প্লেন ওয়াটার না, ফ্লুইড বলতে এনি আদার কাইন্ড অফ ফ্লুইড আছে, জুস, স্যুপ, দুধ, যে কোনো ফ্লুইডটা এনশিওর করতে হবে, জ্বরের মেডিকেশন দিতে হবে। হ্যাঁ, এখন যদি হয় যে জ্বরের সাথে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, জ্বরের সাথে প্রচণ্ড কাশি হচ্ছে, গলা ব্যথা, তখন অবশ্যই আমি একজন ডক্টরের কাছে পরামর্শ নিয়ে আমি অ্যান্টিবায়োটিক লাগবে। কিন্তু র্যান্ডম অ্যান্টিবায়োটিক কিছু হলে আমাকে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া, জ্বর একদিনের জ্বরে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া, এতে হচ্ছে কি যে অ্যান্টিবায়োটিকগুলো অনেক সময় না লাগলেও আমরা দিচ্ছি, আবার অ্যান্টিবায়োটিক ডোজও আমরা কমপ্লিট যদি লাগেও, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ডোজ কমপ্লিট করি না। অ্যান্টিবায়োটিক ধরো টনসিল ইনফেকশন হলো, অ্যান্টিবায়োটিক দিয়ে লাগবে, টনসিল অ্যান্টিবায়োটিক লাগবে, 2 দিন পর ভালো হয়ে গেল, আমরা কোর্সটা কমপ্লিট করলাম না। আর একটি ইমপ্রপার ডোজ, ফার্মেসি থেকে কিনলাম, ফার্মেসির যারা সেলার তারা একটা ডোজ বলে দিল, কারণ ডোজটা তো ফিক্স না, ডোজটা ভ্যারি করে ওজনের উপর। একটা 10 কেজি বাচ্চার যে অ্যান্টিবায়োটিক ডোজ হবে, 20 কেজি বাচ্চার অ্যান্টিবায়োটিক ডোজ সেম হবে না। সুতরাং আমরা অনেক সময় কী করে আগের প্রেসক্রিপশন দেখে অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, কারণ তার 6 মাস আগে যা ওয়েট ছিল এখন তো ওয়েট সেরা নাই, ওয়েট বেড়েছে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ডোজটাও প্রপার হচ্ছে না। বিভিন্ন কারণে এই যে আমরা অ্যান্টিবায়োটিক না লাগলেও দিচ্ছি, প্রপার অ্যান্টিবায়োটিক দিচ্ছি না, যে অসুখে যে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা সেটা দিচ্ছি না। আগে হয়তো নিউমোনিয়ার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক আমি প্রেসক্রাইব করেছিলাম, পরের বার হয়তো জ্বরে আমি ওই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, এখন তো নিউমোনিয়া না, একটা সিম্পল ভাইরাল ফিভার, সুতরাং ওই অ্যান্টিবায়োটিক এখন দরকার নেই, অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করছি না, প্রপার ডোজে দিচ্ছি না। সব কিছু মিলে
আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং যার ফলে হচ্ছে কি যখন তোমার সত্যি সত্যি অ্যান্টিবায়োটিক লাগছে, অনেক বাচ্চা, আমি টাইফয়েডের কথা বললাম যে টাইফয়েড হচ্ছে ভর্তি হচ্ছে, টাইফয়েডও ইনজেক্টেবল আমরা দিই, টাইফয়েডে ওরাল অ্যান্টিবায়োটিক একটা কাজ করে। তোমার যেটা বললাম থার্ড জেনারেশন সেফট্রাইক্সোন, মেরোপেনাম, এই রেজিস্ট্যান্ট, তখন হয় কি উই অ্যাজ এ ফিজিশিয়ান আমাদেরও উই আর হেল্পলেস, কারণ আমরা তো একটা টাইফয়েড ফিভারে আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং অ্যান্টিবায়োটিক ছাড়া তো টাইফয়েড ভালো হবে না, কিন্তু অ্যান্টিবায়োটিক ইজ নট ওয়ার্কিং, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন ফিভার কমছে না, মা বাবাও তো স্বাভাবিক, তারাও প্যানিক। কিন্তু আমি পরামর্শ দেব যে কোনো বাচ্চা যদি জ্বর হয় একটু ধৈর্য ধরতে হবে, অন্তত 3-4 দিন আমি দেখাই, আমি কোনো ফিজিশিয়ানকে দেখাই, কোনো শিশু বিশেষজ্ঞকে দেখাই, তাদের পরামর্শ নেই। জ্বরটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে চলে আসলে ইটস ওয়েল অ্যান্ড গুড। হ্যাঁ, 4-5 দিন পরও জ্বর ভালো হচ্ছে, তখন আবার রিভিউ করে আমরা অ্যান্টিবায়োটিক যদি দরকার হয় আমরা দেবো, যেমন ডায়রিয়ার ব্যাপারে। মোস্টলি কিন্তু আমাদের সিজনাল যে ডায়রিয়াগুলো হয়, রোটা ভাইরাস একটা হিউজ, রোটা ভাইরাস তো বলেই দিচ্ছে একটা ভাইরাস, মানে অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিব্যাকটেরিয়া। হ্যাঁ, সুতরাং আমাদের যে রোটা ভাইরাল ডায়রিয়া তো আমরা দেখি র্যান্ডম, হ্যাঁ, সে মেট্রোনিডাজল, সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, এগুলো আরও ডায়রিয়াটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ইনডিউস ডায়রিয়া আছে কিন্তু, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কারণে কিন্তু যেটুকু তোমার ডায়রিয়া হচ্ছে আরও বেড়ে যাচ্ছে। সুতরাং ডায়রিয়াতে আমি যদি ফিভারে যেরকম বলা হচ্ছে ফিভার ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়রিয়াতে হচ্ছে তোমার ফ্লুইড, ফিভারও যেরকম ফ্লুইড, ডায়রিয়াতে যেন আমার যে পানিটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আমার ডিহাইড্রেশনটা যেন না হয়, আমার ইউরিনটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়, আমি ফ্লুইড দেবো। ডায়রিয়ার ফ্লুইড কি? ওরসালাইন। হ্যাঁ, শুধু আমি যদি বাচ্চাকে ওরসালাইন দিই, রাইসালাইন দিই, আর যদি ইউরিনটার দিকে খেয়াল করি যে ইউরিনটা ঠিক পর্যাপ্ত হচ্ছে কিনা, ওয়েল অ্যান্ড গুড। ম্যাক্সিমাম 80% ডায়রিয়াই আমার ওরসালাইনের মাধ্যমে ভালো হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টুল টেস্ট করে, ধরো ডায়রিয়ার সাথে দেখো হাই ফিভার, অনেক সময় স্টুলের সাথে রক্ত যাচ্ছে অথবা আমাশার মতো হচ্ছে, দেন উই উইল গিভ অ্যান্টিবায়োটিক। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাথে যে শিশুর স্বাস্থ্য খুবই মানে ওতপ্রোতভাবে এফেক্টেড হচ্ছে, এবং এ বিষয়ে আমাদের অ্যালার্মিং একটা স্টেজে আছে, আমাদের ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, এবং ভ্যাকসিনের গুরুত্ব নিয়ে জানলাম, এবং স্বাভাবিক ধরনের রোগের জন্য যে একজন চিকিৎসকের কী করণীয়, একজন বাবা মার কী করণীয় সে বিষয়ে জানলাম। এই যে আমরা প্রথমে বললাম এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক, মানে 6 মাস পর্যন্ত যতটুকু সম্ভব ম্যাক্সিমাম ব্রেস্ট মিল্কের উপরই ডিপেন্ডেন্ট থাকা, তারপরে তো আমরা নতুন খাবার অ্যাড করার কথা পরামর্শ দিই। কিভাবে এটা শুরু করতে হবে, এবং এ সময় কি কি ধরনের খাবারটা শিশুর বেড়ে ওঠার জন্য ভবিষ্যতের জন্য উপযোগী হবে? এটা উইনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা সাধারণত এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক বেবিদের বলি যে 6 মাস শেষ হওয়ার পরে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আগেও দেওয়া হয়, এটা 2-3 সপ্তাহ আগে দিলেও কোনো প্রবলেম নাই। বাট বাচ্চা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড থাকে, যদি ওয়েট গেইন ঠিক মতো হয়, তাহলে 6 শেষ করে 7-এ পড়লে পর আমরা উইনিংটা শুরু করতে পারি, শক্ত খাবার। এখন শক্ত খাবারের ব্যাপারে বলা হয় যে এটা কোনো ফিক্স কিছু না। ধরো কান্ট্রিতে এক দেশে কিন্তু তাদের ট্র্যাডিশনাল ফুড আছে কিছু, তাই না? ও বলা হয় যে ট্র্যাডিশনাল ফুডটা দিয়ে শুরু করতে হবে। যা আমাদের দেশে আমরা খিচুড়িতে অভ্যস্ত, তাই না? ওয়েস্টার্ন কান্ট্রিজে, আমি কানাডা ক্যালগারি মেডিকেল ইউনিভার্সিটিতে ফেলোশিপ ট্রেনিংয়ে ছিলাম, ওখানে দে আর ইউজড টু বি দ্য সিরিয়ালস। হ্যাঁ, তো ওখানে ধরো যারা ওয়েস্টার্ন কান্ট্রিজে ম্যাক্সিমামই তো বাবা মা দুজনই তো ওয়ার্কিং, হ্যাঁ, সুতরাং দে প্রেফার রেডি ফুড। হ্যাঁ, দে সিরিয়াল একটু বানিয়ে টাইম কম লাগলো, বাচ্চাকে খাইয়ে চলে গেল। সুতরাং এই আমার টাইপ অফ উইনিং ফুডটা কী হবে, এটা আমার সোশ্যাল কাস্টিউম, সোশ্যাল রাইচুয়াল, আমাদের ফুড হ্যাবিটগুলো কীরকম, ওটার উপর ডিপেন্ড করছে। তা আমাদের এখানে আমরা বলি যে হ্যাঁ, খিচুড়ি তো একটা আছেই, তার আগে হালকা সফট ডায়েট যেটা বলি, যে একটু আমরা ফ্রুট জুস দিয়ে শুরু করতে পারি, আমরা ফলের রসগুলা দিয়ে, পটেটো ম্যাশ, একটু আলুটা চটকিয়ে দিলাম, এগুলো দিয়ে দেখা হয় যে আমার বাচ্চার গাটটা রেডি কিনা, ডাইজেশনের জন্য পুরোপুরি রেডি কিনা। কারণ খিচুড়িতে তো একটু তোমার অয়েল দিতে হয়, একটু মশলা দিতে হয়, সুতরাং এটা একটু তো ভারী খাবার আমরা বলে থাকি, তাই না? সুতরাং এর আগে আমরা একটু যদি ফলের রস দিয়ে করে একটু কলা চটকি দিলাম, পাকা কলা, সফট ফ্রুটসগুলো দিলাম, ঠিক আছে, দেন পটেটো হ্যাঁ, যদি দেখা গেল না তার ডাইজেশনে কোনো প্রবলেম হচ্ছে না, বাচ্চা অ্যাকসেপ্ট করছে, বাচ্চা মোটামুটি ডাইজেশন করতে পারছে, দেন আস্তে আস্তে আমরা স্টেপ ওয়াইজ খিচুড়িতে চলে গেলাম। আর আরেকটা বলি যে এই উইনিংয়ের সময় কিন্তু শিশুর
ধরো যারা ব্রেস্ট মিল্ক তো মানে অ্যাডুকুয়েট নিউট্রিশন দিয়েছে তোমাকে প্রথম 6 মাস, তাই না? তো 6 মাসের পরে যখন ব্রেস্ট মিল্ক অনেক ফ্লোটাও কমে আসে, সুতরাং এই সময় কিন্তু প্রোটিন অ্যান্ড ফ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোটিন কিন্তু তোমার মাসেল বিল্ড আপে, তোমার ওয়েট গেইনে হেল্প করবে। কিন্তু খিচুড়িতে গিয়ে এখন একটা প্রবণতা আমি দেখছি যে প্রচুর ভেজিটেবল আমার মিক্স করে দেওয়া হচ্ছে, 5-6টা ভেজিটেবল। হ্যাঁ, ভেজিটেবলের ভূমিকা আছে, অবশ্যই আমি ভেজিটেবল দেবো। ভেজিটেবলের মধ্যে তোমার মাল্টিভাইটামিনসগুলো আছে, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে, ফাইবারগুলো আছে, কিন্তু তার সাথে আমাকে তো প্রোটিনটা এনশিওর করতে হবে। হ্যাঁ, তাই প্রোটিন এনশিওর করতে হলে আমাকে কিন্তু পর্যাপ্ত অয়েল দিতে হবে। হ্যাঁ, এখন শিশুকে এটা জানি না ইউটিউবের কোনো ইনফ্লুয়েন্স না অন্য কোনোভাবে মারা নিজেরা তো গুগলে যায়, চলে যায়। হ্যাঁ, বলে যে স্যার আমি শুরু করেছি ক্যারট বয়েল, নাটস পাউডার। হ্যাঁ, তো এগুলো কিন্তু খারাপ খাবার না, কিন্তু বয়েলটা তো আমাকে তো ওকে অয়েল দিতে হবে। হ্যাঁ, আমি যদি অয়েলটা এনশিওর না করি তাহলে কিন্তু ফ্যাটটা পাচ্ছে না। হ্যাঁ, শিশু তো পর্যাপ্ত, আমরা কিন্তু ফ্যাটটা মনে করি ফ্যাট মানে খারাপ, ফ্যাটটা তো খারাপ না। আমাদের একটা মিনিমাম ফ্যাট একটা শিশুর দরকার, আমারও দরকার। আমি অ্যাডার আমারও কিন্তু একটা ফ্যাটের দরকার আছে, কারণ আমাদের যে সেলগুলো আছে, সেল লাইনিং তুমি জানো যেখানে কিন্তু ফ্যাট আছে, সবকিছুই। আমাদের নিউরনে কিন্তু ফ্যাট দরকার আছে, আমাদের হরমোনগুলো কিন্তু প্রচুর কোলেস্টেরল লাগে। হ্যাঁ, আমরা গুড কোলেস্টেরলটাকে আমরা এনকারেজ করবো। সুতরাং আমাকে ভেজিটেবলের পাশাপাশি আমাকে পর্যাপ্ত পরিমাণে অয়েল দিতে হবে, প্রোটিন দিতে হবে। তো প্রোটিনের একটা সোর্স তো ব্রেস্ট মিল্ক আছে, অথবা যদি ফর্মুলা মিল্কের মাধ্যমে প্রোটিনটা পাচ্ছি। প্রোটিনের একটা সোর্স আছে, আস্তে আস্তে আমরা খিচুড়ির মধ্যে চিকেনটা ইন্ট্রোডিউস করবো, আমরা ফিশ দেবো, ইজিলি ডাইজেস্টেড ফিশ যেগুলো আছে, বোনলেস ফিশগুলো। এইভাবে করে আমাদের একটা ব্যালেন্সড খাবার দিতে হবে। শুধু আমি সবজিই দিলাম, আমি প্রোটিন দিলাম না, আমি অ্যাডিকুয়েট অয়েল দিলাম না, তাহলে কিন্তু ওয়েট গেইনটা প্রপারলি হবে না। হ্যাঁ, শুধু আমাদের যে উইনিং খাবারটা যেন ব্যালেন্সড হয়, পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত ফ্যাট, মাল্টিভাইটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট, সব কার্বোহাইড্রেট, সবার একটা ব্যালেন্সড খাবার আমাকে দিতে হবে। তার মানে সুষম খাবার বা ব্যালেন্স ডায়েটের কোনো বিকল্প নেই এই উইনিং এর সময় থেকে। হয়তো পরিমাণটা অ্যাডিকুয়েট ভ্যারি করতে পারে। এর সাথে আরেকটা কথা বলি যে অনেক বাচ্চা মারা বলে, মা বাবা বলে, সে বলে যে ডক্টর আমি তো উইনকে যে বাচ্চা শক্ত খাবারে যাচ্ছে না। এটা হচ্ছে যে আমরা 6 মাসের পর থেকে শক্ত খাবার দিতে বলি, দ্যাট ডাজন্ট মিন যে আমার ডে 1 থেকে আমার বাচ্চা সব কিছু খাবার শুরু করবে। কারণ ব্রেস্ট মিল্ক আমরা 2 বছর পর্যন্ত তো আমরা মানে বলি থাকি না, 2 বছর পর্যন্ত ইউ ক্যান ব্রেস্ট ফিড ইউর বেবি। এর পাশাপাশি আমাকে সাপ্লিমেন্ট করতে হবে। তো কোনো বাচ্চা যদি ইনিশিয়ালি শক্ত খাবারটা অতটা না খেতে চায়, রিজেক্ট করে, কারণ তার তো টেস্ট বার্ড ওই দুধের সাথে তো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তার শুধু তাকে সময় দিতে হবে যেন আস্তে আস্তে সে তার টেস্টটাকে চেঞ্জ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক বাচ্চা কিন্তু খুব কুইকলি আবার কমপ্লিমেন্টারি ফিডে চলে যায়, শক্ত খাবারটা খুব তাড়াতাড়ি সে অ্যাকসেপ্ট করে ফেলে, তখন কিন্তু আবার দুধটা কমে যাবে। তখন আবার বলে যে স্যার দুধ তো খাচ্ছে না। এখন দুইটা জিনিস তো সময় পরিমাণে খাবে না। যদি তোমার শক্ত খাবারটা বেশি খায়, ন্যাচারালি তখন মিল্কটা একটু কম খাবে। আমি যে পরিমাণে মিল্ক খাবো ওই পরিমাণে তো শক্ত খাবার খাবো না। দুটার মধ্যে তো বাচ্চা তো ব্যালেন্স করবে, তাই না? সুতরাং আমাকে বাবা মাকে দেখতে হবে যে না ওর ওয়েট গেইনটা ঠিক মতো হচ্ছে কিনা, এবং যে বাচ্চা যদি শক্ত খাবারটা ভালো পরিমাণে খায় ন্যাচারালি তখন দুধটা কমিয়ে দেবে। আর অনেক বাচ্চা ধরো তোমার শক্ত খাবার ওরকম খাচ্ছে না, যদি পর্যাপ্ত পরিমাণে দুধ খায়, ওয়েল আমাকে একটু ধৈর্য ধরতে হবে। অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানলাম। নিব ছোট্ট একটি বিরতি পরে আমরা আসবো আবারও। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে শিশুর এই যে খাদ্যাভ্যাস পরিবর্তনের সময় কি কি খাবার খেয়ে 6 মাসের বয়স থেকে, যেটা উইনিং বলি, সেগুলিতে হেল্প করতে পারে। আর প্রথমেই আমরা কথা বলছিলাম গাট হেলথ নিয়ে। আমরা এই পর্যায়ে এসে কথা বলবো শিশুদের ক্ষেত্রে অনেক আমরা পাচ্ছি চাইল্ডহুড ওবেসিটি, অনেক ছোট বয়সেই দেখা যাচ্ছে ওভারওয়েট হয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগেও হয়তো ম্যালনিউট্রিশন নিয়ে কথা বলতাম, কিন্তু আজকে আমাদের কথা বলতে হচ্ছে ওভারওয়েট নিয়ে বা মানে ওভার নিউট্রিশনের জন্য। এই বিষয়ে স্যার আপনার পর্যবেক্ষণ বা পরামর্শ? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে এখন এক সময় যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজের প্রবলেম ছিল সেটা এখন আমাদের প্রবলেম হয়ে গিয়েছে। হ্যাঁ, আর আমি একটু যোগ করি বলি, ঠিক আছে, আমাদের ইকোনমি ডেভেলপ করছে, আমরা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি হচ্ছি। হ্যাঁ, আমাদের নিউট্রিশন এখন আর ম্যাল নিউট্রিশনের মধ্যে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা শিশু হাসপাতালে,
তখন তো ম্যালনিউট্রিশন ইজ এ হিউজ প্রবলেম, 3rd degree ম্যালনিউট্রিশন, failure to thrive, হ্যাঁ। এখনো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন we are dealing with the obese problem, হ্যাঁ। obesity আসলে is really a problem. obesityটা হয় কি, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। বোঝা যাচ্ছে আমি একটা চাবি বাচ্চা, খুব হেলদি বাচ্চা আমার সঙ্গে দৌড়াদৌড়ি করছে, হ্যাঁ, খুব মানে ফ্যাটি বেবি, এটা আমরা ভালো বাচ্চা, আমার ভিজুয়াল একটা প্লেজার, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এইটা কিন্তু প্রবলেমটা কিন্তু তখন মানে সেট সিন, মানে বীজটা তখন রোপণ হচ্ছে, আমরা যেটা ফিল করতে পারছি না। এবং একটা ওবেসিটির প্রবলেমগুলো কিন্তু পরে হয়, ধরো 5 বছর 7 বছর 8 বছর পরে, হ্যাঁ। তো অবশ্যই প্রবলেমগুলো কি হয়, একটা তো হচ্ছে যে তোমার স্লো হয়ে যায়, তাই না? স্লো হয়ে গেলে পরেই তার নিজের যে একটা ইনহারেন্ট যে একটা ইচ্ছা যে আমি একটা বাইরে যাব, আমি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো, ওকে স্লো করে দেয়, অলস করে দেয়, হ্যাঁ। আরেকটা যে ডিজিজ যদি বলো, হ্যাঁ, ওবেসিটির সাথে ডায়াবেটিসের একটা সরাসরি সম্পর্ক, ওবেসিটির সাথে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট প্রবলেমগুলো, একটা মেটাবলিক ডিজিজ যেগুলো বলা হয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট যেগুলো হয়, সুতরাং ওবেসিটির কে আমাকে এটা প্রিভেন্ট করতে হবে, হ্যাঁ। এবং এই ওবেসিটিটা প্রিভেন্ট করার একটা মেইন হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট দিতে হবে, এবং যে ডায়েটের মধ্যে যেন আমাকে পর্যাপ্ত, একটু আগে বললাম যে পর্যাপ্ত ফ্যাট, পর্যাপ্ত প্রোটিন, এবং মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ। তুমি যদি প্রচুর ক্যালোরি তুমি নিচ্ছ, কিন্তু তুমি যদি বার্ন করে ফেলো, নো হার্ম, হ্যাঁ। রিক্সাওয়ালাদের কি ওবেসিটি প্রবলেম হয়? যারা কায়িক পরিশ্রম করে, শুধু আমাদের বাচ্চাদেরকে ওই ডিভাইস থেকে আসলে উঠে আনতে হবে, হ্যাঁ। যে মোবাইল, ইউটিউব, কার্টুন, টিভি, এইটাকে আমরা কিন্তু প্যারেন্টসদের কিন্তু হ্যাজ এ বিগ রোল। আমি বিশ্বাস করি, আমার খারাপ লাগে যে চেম্বারে একটা বাচ্চা আসে, ধরো 1.5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা চেম্বার নিয়ে কান্নাকাটি করছে, ন্যাচারালি কান্নাকাটি করতেই পারে, হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছে, বাইরে খিদে লেগেছে, কান্নাকাটি করছে, নতুন একটা এনভায়রনমেন্টে আসছে, চেম্বারে আসছে, তার পছন্দ হচ্ছে না এনভায়রনমেন্ট, কান্না। ওই 1.5 মাস 2 মাসের বাচ্চাকে সঙ্গে সঙ্গে তোমার মোবাইলটা খুলে ইউটিউব দিয়ে দিচ্ছে, ওই আমার চেম্বারের মধ্যে। এই যে হ্যাবিচুয়েটেড করা, তা আমার কথা হচ্ছে যে একটা বাচ্চা কাঁদছে, তুমি কোলে নাও, হ্যাভ পেশেন্স, ওকে কমফোর্ট দাও, why you are giving devices, এবং এই যে ডিভাইসের প্রতি যে অ্যাডিকশনটা শুরু হলো, এই অ্যাডিকশনটাই কিন্তু এই ওবেসিটির একটা প্রধান কারণ, হ্যাঁ। আমরা বাচ্চাকে বাইরে নিচ্ছি না, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিচ্ছি না, অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে আমাদের যে এখন যে মডার্ন লাইফ হয়ে গিয়েছে, বাবা মা তো এখন বিজি, ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে এখনও বাবা মা সবাই এখন অনেক ক্ষেত্রে জব করে, তারপরেও আমি বলবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কোনো বিকল্প নাই, হ্যাঁ। কারণ ক্যালোরিতে তোমাকে বার্ন করতেই হবে, আবার ক্যালোরিটা যে কনজিউম করছে এটা তুমি বার্ন না করি, তাহলে তোমার ওবেসিটি থেকে আমরা উঠে আসতে পারবো না। এবং অ্যাক্টিভ লাইফ, মানে অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই। এবং অনেক বাবা মারাই যেটা বলে যে আসলে ও কাজ করছে না, খেলছে না, কিন্তু ওর তো বেড়ে ওঠার জন্য খাবারটা দরকার, এটাও ঠিক কথা, তোমাকে নিউট্রিশন দিতে হবে, তোমাকে ক্যালোরি দিতে হবে, কিন্তু আবার ক্যালোরিটাকে বার্ন করতে হবে। আমাদের এই চাইল্ডহুড ওবেসিটির কারণটা এই বার্ন আউটটা হচ্ছে না দেখেই জমে যাচ্ছে, কিন্তু বাবা মার ক্ষেত্রেও যে আমার বাচ্চা খায় না, জোর করে করে খাওয়ানো, এই অভ্যাস থেকেও অবশ্যই উঠে আসতে হবে টু প্রিভেন্ট দ্য চাইল্ডহুড ওবেসিটি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে অনেক সুন্দর, কারণ এই বাচ্চাদের এই সময় যদি আমরা প্রিভেন্টিভ খাদ্যাভ্যাস, ভ্যাকসিনেশন, রাইট ওয়ে ট্রিটমেন্ট, রাইট ওয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হয়, তাহলে একটা বাচ্চা আসলে সুস্থ ভবিষ্যৎ তৈরি করবে। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ। আমি শেষ করার আগে এখন টিভির দর্শকদের ধন্যবাদ, এবং সবার শেষে বলছি, তার শুরুতে বলেছি, গাট হেলথ, আমার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে হবে, তার আমি সুস্থ থাকবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।